জোজো বড় সাহেবের দিকে তাকিয়ে বলে, প্রথমত যখন ওই রেসের মাঠের ঘরে উইলিয়াম ঢোকে আমার ওকে সামান্য চেনা চেনা ঠেকেছিল, কিন্তু বলতেই হবে ওর ছদ্মবেশটা দারুণ ছিল। তারপর উনি যখন কথা বলতে শুরু করেন তখন ওর গলার স্বরটাও খুব চেনা লাগছিল। কোথায় যেন শুনেছিলাম মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। এরপর তো বুঝলাম যে উইলিয়াম আসলে এতদিন ধরে রেসের মাঠে এই বেআইনি জুয়ার ঠেকটা চালাতো। আর জুয়ার নেশা বুঝতেই পারছে, কিন্তু সেসব পরে আলোচনা করা যাবে। তবে হ্যাঁ, উইলিয়াম ঢুকলো এবং ঘরে ঢুকেই আমাকে বসে থাকতে দেখে 1 মিনিটের জন্য উনি কেমন স্থির হয়ে গেছিল। তখন আমার খানিক সন্দেহ হয়। তবে আমি তখন বুঝতে পারিনি যে এই হচ্ছে অঘোষ শাস্ত্রী। প্রথমে বুঝতে পারি যখন ধস্তাধস্তির ফলে ওর পরচুলাটা খুলে যায়। জোজো থামি গোবিন্দবাবুর কথা রেস ধরে বলে, ও হ্যাঁ, তোমাকে যেটা বলার জন্য আমি রেসের মাঠে গেছিলাম সেটাই তো বলা হয়নি। আমি যে স্পাইকে অঘোষ শাস্ত্রীর উপর নজর রাখতে বলেছিলাম সেটা খুব অদ্ভুত রিপোর্ট দিয়েছিল। মানে সেই মুহূর্তে আমার খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন ব্যাপারটা বুঝতে পারছি। জোজো উৎসাহের সাথে জিজ্ঞেস করে, কি ব্যাপার? গোবিন্দবাবু বলতে শুরু করে, হ্যাঁ, তো আমাকে ফোন করে বলে যে অঘোষ শাস্ত্রী আবার সেই ঠনঠনিয়ার বাড়ির ভেতর ঢুকেছে, কিন্তু প্রায় 3-4 ঘন্টা হয়ে যাওয়ার পরেও অঘোষ শাস্ত্রী ভেতর থেকে বেরোয় না। বরং ওর কিছুক্ষণ পর একটা সোনালি চুলের সাহেব বেরিয়ে আসে এবং বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তখন ওই স্পাইয়ের খানিক সন্দেহ হয় ভেতরে একটা লোক রয়েছে, তাকে বাড়ির ভেতর আটকে এই সাহেব বেরিয়ে যাচ্ছে কেন। ও তো দেখেছে অঘোষ শাস্ত্রী ওই বাড়ির ভেতর ঢুকেছে, তাই আমাকে ফোন করে ব্যাপারটা রিপোর্ট করে। কিন্তু এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে ওই বাড়িতে ঢুকে এই অঘোষ শাস্ত্রী ওর ভোল বদলে ফেলে, উইলিয়াম হয়ে বেরিয়ে এসেছিল। আর সেই জন্যই আমার স্পাই বুঝতে পারেনি, ভেবেছে এটা অন্য লোক। জোজো মৃদু হেসে বলে, একদমই তাই। এবার কথা হচ্ছে এই অঘোষ শাস্ত্রী আসলে কে? সপ্তাহের 6 দিন জ্যোতিষী সেজে ভালো মানুষটি হয়ে থাকে, আর শনিবার হলেই উইলিয়াম সেজে চলে যায় রেসের মাঠে। ওখানেই ওর জুয়ার ঠেক, আর এই ব্যবসা ও বহুদিন ধরে চালাচ্ছে। জোজো থামি বড় সাহেব চুরুট ঠোঁটে গোঁজা অবস্থাতেই চোখ বুঝে বলে, বুঝলাম। তবে সন্দীপ বাবুকে খুন কে করলো? সন্দীপ বাবু প্রথম দিন এসে বলেছিল যে উনি একটা ডেড বডি দেখেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর সেটা আর পাওয়া যায়নি। ওই ব্যাপারটা তো বুঝলাম না। জোজো ঘাড় নেড়ে বলে, এটা অবশ্য গোবিন্দবাবু ভালো বলতে পারবে, কারণ গতকাল অঘোষ শাস্ত্রীকে জেরা করে নিশ্চয়ই সবকিছু জানতে পেরেছে। তবে আমি খানিকটা আন্দাজ করতে পারি। আমি সেটাই বলছি, কোথাও কোনো ভুল হলে গোবিন্দবাবু আপনি ধরিয়ে দেবেন। এই বলে জোজো বলতে শুরু করে, হ্যাঁ, আমার মনে হয় সন্দীপ বাবু কোনোভাবে উইলিয়াম ওরফে অঘোষ শাস্ত্রীর এই জুয়ার চক্রে সামিল হয়ে গেছিল এবং কিছু টাকার গড়মিল হয়। কিছু টাকা বলছি বটে, তবে সেই অঙ্ক নেহাত কম না। কারণ আগের দিনের কথা শুনে যা মনে হচ্ছিল ওখানে লক্ষ লক্ষ টাকা বাজি ধরা হয়। সেখানে বাজি হারলে তো ঠিক আছে, টাকা উইলিয়ামের কাছেই থাকলো, কিন্তু যদি কোনোভাবে বাজি জিতে যায় তাহলে উইলিয়াম ওরফে অঘোষ শাস্ত্রীকে ওর সব টাকা দিয়ে দিতে হবে। আর যাতে সেটা করতে না হয়, অঘোষ শাস্ত্রী সন্দীপ বাবুকে খুন করে। আপনার হয়তো মনে আছে যেদিন সন্দীপ বাবু প্রথম এসেছিল এজেন্সিতে, উনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলেননি। উনি এটাই বলতে পারতেন যে উনি রেসের মাঠে নিয়মিত যান। এবার ওই ডেড বডিটার কথা যেটা সন্দীপ বাবু দেখেছিলেন, আমার বিশ্বাস ওটা সত্যি ছিল। রাস্তা অন্ধকার থাকার ফলে খুব সহজেই ওই ডেড বডিটা গুম করে দেওয়া হয়, এবং খানিক পরে যখন সন্দীপ বাবুর জ্ঞান ফেরে তখন দেখে কোথাও কোনো ডেড বডি নেই। জোজোর কথা থামিয়ে বড় সাহেব জিজ্ঞেস করে, কিন্তু ওই ডেড বডি এত কম সময়ের মধ্যে সরাবে কি? এবার গোবিন্দবাবু উত্তর, একটু খেয়াল করলে দেখবেন সন্দীপ বাবু ওই ডেড বডিটা ওই 6 নম্বর বাড়ির সামনের রাস্তাতেই দেখতে পেয়েছিল, এবং সেই দেখে উনি অজ্ঞান হয়ে যান। গতকাল জেরার মুখে অঘোষ শাস্ত্রী স্বীকার করেছে যে সেই মুহূর্তে সন্দীপ বাবুর চিৎকারের শব্দ শুনে ওরই এক সাকরেত বংশী ডেড বডিটা টেনে বাড়ির ভেতর ঢুকিয়ে দেয়, আর খুনটা স্বয়ং অঘোষ শাস্ত্রী নিজেই করেছিল। কারণ আগের সপ্তাহে হেমাঙ্গ নামের ওই ভদ্রলোক প্রায় 11 লক্ষ টাকার বাজি জিতে গেছিল। গোবিন্দবাবু থামে। বড় সাহেব গম্ভীর গলায় বলে, ওয়েট, তার মানে সন্দীপ বাবুর দেখা ওই ডেড বডিটা আর পরের দিন সকালে শোভাবাজার ঘাটে খুঁজে পাওয়া লাশটা একটাই মানুষ? জোজো এবার উত্তর দেয়, আগে হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, সন্দীপ বাবুর উপর অঘোষ শাস্ত্রীর সন্দেহ হয় যে ও কি কিছু দেখে ফেলেছে, কিন্তু সন্দীপ বাবু ডেড বডিটার মুখ তখনও দেখেননি, তাই চিনতে পারেননি। নয়তো উনি হেমাঙ্গ বাবুকে ঠিকই চিনতে পারতেন। ওরা দুজনেই তো উইলিয়াম অর্থাৎ অঘোষ শাস্ত্রীর জুয়ার ঠেকে যেত। বড় সাহেব এবার বলে, বুঝলাম। মানে দিস হোল ইনসিডেন্ট ওয়াজ প্ল্যান্ড বাই অঘোষ শাস্ত্রী, রাইট? আর এই অঘোষ শাস্ত্রী নিজেই খুনগুলো করেছে।
জোজো ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, অঘোষ শাস্ত্রী নিজেই এই দুটো খুন করেছে, সেটা পুলিশ কাস্টাডিতে স্বীকারও করেছে। তবে ওকে সাহায্য করতো বংশী নামের একটা লোক, যার একটা চায়ের দোকান আছে অন্ধগলিতে। অঘোষ শাস্ত্রী নিশ্চয়ই ওকে হাতে রাখার জন্য টাকা ব্যয় করতো। বুঝতেই পারছেন এরকম একটা লোক রাখা প্রয়োজন, যে কিনা মোটামুটি সব খবরাখবর দেবে। আমার বিশ্বাস হেমাঙ্গবাবু আর সন্দীপবাবুকে খুন করার প্ল্যানটা একদিনই তৈরি হয়েছিল। খানিক ভেবে চিন্তেই খুন দুটো করা হয়েছে। তবে এটা আমি কিছুতেই এত তাড়াতাড়ি ধরতে পারতাম না যদি না অঘোষ শাস্ত্রী এই ব্লান্ডারটা করতো। উনি শুধু শুধু আমাকে দেখে ভয় পেয়ে যান আর একটা ভুল করে ফেলেন। আমি যখন ওই ঘর থেকে বেরোনোর চেষ্টা করি তখন উনি আমাকে চার্জ করেন। এটুকু বুঝতে পারছিলাম যে জুয়ার ঠেকটাই উইলিয়াম নামক লোকটাই চালাতো, কিন্তু উইলিয়াম যে অঘোষ শাস্ত্রী তা বুঝিনি, সেটা উনি নিজেই বুঝিয়ে দিলেন। আর তারপর তো সবটাই জানা। জোজো থামে। গোবিন্দবাবু এবার ঘাড় নেড়ে বলে, না জোজো, সে তুমি যতই বলো, তুমি একা কিন্তু অঘোষ শাস্ত্রী আর ওই মিঠুন নামক গুন্ডাটাকে সায়স্তা করেছো। এর জন্য ইউ ডিজার্ভ আ ক্রেডিট। জোজো মৃদু হাসে, কিছু বলেন। বড় সাহেব এবার ওর ঠোঁটের চুরুটটা ফেলে জোজোর দিকে তাকিয়ে বলে, আই এম প্রাউড অফ ইউ। তুমি একের পর এক কেস যেভাবে সলভ করছো, আমি সত্যি ভীষণ গর্বিত। গোবিন্দবাবু ও জোজোর পিঠ চাপড়ে বলে, তুমি না থাকলে রেসের মাঠে ঘটে চলা এত বড় জুয়ার ঠেক কোনোভাবেই ধরতে পারতাম না। আমাদের কাছে এরকম কানাঘুষো খবর আসতো বটে যে জুয়ার ঠেক চলছে, লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে, কিন্তু রেড করে আমরা সেরকম কিছুই পাইনি। আর তুমি হাতে নাতে অঘোষ শাস্ত্রীকে ধরিয়ে দিয়েছো। জোজো হাসে। বড় সাহেব এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, ওয়েল, আর এক কাপ চা হবে নাকি? গোবিন্দবাবু হেসে বলে, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। বড় সাহেব হরিকে ডেকে আরো 3 কাপ চা আনতে পারে। এদিকে জোজো আজ বেশ খুশি। পরপর 3টে কেস বেশ দক্ষতার সাথেই সলভ করতে পেরেছে ও। আর মনে মনে ও পেদ্রো সাহেবকে একটা থ্যাংক ইউ বলে। পেদ্রো সাহেবই ওকে প্রথমেই রেসের মাঠে ইল্লিগাল জুয়ার ঠেকের কথাটা বলে, আর সেই সূত্র ধরেই তো জোজো এই কেসটা সলভ করলো। কিন্তু পেদ্রো সাহেবের কথা এদের বলা যাবে না। কিছু কিছু লোক এরকম আড়ালে থেকেই সাহায্য করে যায়। তবে এই সমাজের প্রতি বাঁকে লুকিয়ে থাকা অঘোষ শাস্ত্রীদের মতো কুৎসিত লোকগুলোর মুখোশ খোলার জন্য জোজো সর্বদা তৈরি। ডিটেকটিভ জোজো এখন আর আগের মতো ভয় পায় না রহস্যের সম্মুখীন হতে। 4th আই ডিটেকটিভ এজেন্সির ঘরের জানলা দিয়ে বাইরের রোদ এসে পড়েছে ঘর। রবিবারের সকালটা প্রায় শেষের দিকে। আর এবারের গল্পটা, আজ বিকেলে জোজো স্বর্ণলতার সাথে দেখা করতে যাবে। মাঝে কয়েকদিন একেবারে সময় দিতে পারেনি। এই কেসটা নিয়ে জোজো বেজায় চাপে ছিল। আজ স্বর্ণলতার সাথে দেখা হবে অনেক দিন পর।